আন্টি তোমার ছেলে সিগারেট খায়, তাও একটা না, একসাথে বান্ডেল বান্ডেল। আর কত বাজে ছেলেদের সাথে ঘোরাফেরা করে, রাস্তায় মেয়েদের সাথে নোংরামি করে। আমি সবে 2 লোকমা খাবার গালে দিয়েছি, তখনই হুট করে রিয়া এসে এসব কথাগুলো বলল। আমার খাওয়া ওই পর্যন্ত, আর ভাত গলা দিয়ে যাচ্ছে না। স্ট্যাচুর মতো দাঁড়িয়ে গেলাম। শালার শয়তান মেয়ে হাটে হাড়ি ভাঙলো, তাও আবার তিলকে তাল বানিয়ে আম্মুর সাথে বলল। আই বাদর, রিয়া মামনি যা বলছে তা কি সত্যি? আম্মাজান, আপনি আপনার নিজের ছেলেকে অবিশ্বাস করছেন? ইয়া আল্লাহ, এই দিনটাও আমাকে দেখতে হলো। আমি আর বাঁচতে চাই না। তুমি মাটি ফাঁক করে দাও, আমি শুয়ে পড়ি। আই বেশি না বকে বল, সত্যি কি মিথ্যা? আম্মু, একদম মিথ্যা কথা। ওই মেয়ে একদম মিথ্যা কথা করছে। ওই খুব সাংঘাতিক মেয়ে, জানো না? সেদিন একটা রিক্সাওয়ালার টাকা না দিয়ে উল্টা ঝগড়া করে চলে আসছে। এই ছ্যামড়া, আমি কি ইচ্ছে করে ঝগড়া করছি? আমি তো তোকে মাঠ খাওয়াতে গিয়েছিলাম, বেচারা কাকুর গায়ে লেগে ঝগড়া করছি। আম্মু, দেখছো? তোমার একমাত্র ছেলে, তোমার নয়নের মণি, তোমার কলিজা, তাকে আহত করতে চাইছিল। সেই মেয়ের কথা তুমি বিশ্বাস করো? এই নিয়ে আমাকে দুনিয়া থেকে সরাতে চাই। তুই আমার আব্বুকে টাকতে কেন বলেছিলি? তো তোর বাপের কি ঋত্বিকের মতো চুল? আমাকে মিনিট 10 সময় দিলে তোর বাপের চুল গুনে দিতে পারি। শালা টাকলার মেয়ে। রিয়া টেবিল থেকে ফল কাটা ছুরি নিয়ে সোজা আমার গলা বরাবর ধরলো। আমার আব্বুকে আর একবার টাকলা বললে তোর মাথা ফালা ফালা করে দিব। আম্মু, বাঁচাও। আম্মু তাড়াতাড়ি রিয়াকে সরিয়ে দিল। আর দেখেন না, মারপিটের সময় যখন কেউ ধরে রাখে তখন তার গায়ে মৌচাক। রিয়ার অবস্থা সেই রকম। আম্মু যেন তাকে ধরে রাখতে পারছে না। মার ডালুঙ্গি, মেরে পাপা কা নাম সে কুছ কাহা দো। তোর মতো মেয়ে থাকতে তার বাপকে কি কিছু বলা যায়? আদনান আঙ্কেল তোমার গুরুজন, আর যেন এসব কথা বলো না, তিনি শুনলে কষ্ট পাবে। ঠিক আছে আম্মু। আর তোমরা তো বড় হয়েছো, তাও ঝগড়া করো কেন? আমি কি ঝগড়া করতে ওর বাসায় গেছি? ওই তো আমার বাসায় এসে তোমাকে নিঃসন্তান করে দিতে চাইছিল। তোদের মারপিট যে কবে বন্ধ হবে কে জানে। রিয়া আর কিছু বলল না। রাগে গজগজ করতে করতে ওর বাসার দিকে চলে গেল। রিয়া আমার বেস্ট ফ্রেন্ড প্লাস শত্রু প্লাস আবার ছোটবেলার বন্ধু। একসাথে এই 1 যুগ পার করে দিয়েছি। তার মধ্যে এমন কোনো দিন নেই ঝগড়া করিনি। ওর বাসা আর আমার বাসা এক এলাকায়। আমার বাসা, তারপর 2টা বাড়ি, তারপর রিয়ার বাসা। রিয়ার সাথে আমার বন্ধুত্বের সম্পর্ক, তার বাহিরে আর কিছু নেই। তো আমি গুছিয়ে কলেজে যাওয়ার জন্য বের হলাম। বাসা থেকে বের হলেই আন্টি অর্থাৎ রিয়ার আম্মু ডাকলো। আদনান একটু উপরে এসো তো। আসছি আন্টি। আমি ভেতরে ঢুকলাম। বিরিয়ানি রান্না করেছি, খেয়ে তারপর কলেজে যাও। তাড়াতাড়ি দিন, বাসার ভাত কপালে ছিল না। আমি টেবিলে গিয়ে বসলাম, তখন দেখি জান্নাত। আদনান সাহেব কলেজে যাচ্ছ বুঝি? হ্যাঁ আপু, আপনি যাবেন না কলেজে? না, আজকে আর যাবো না, ভালো লাগছে না। জান্নাত আপুকে আমি খুব সম্মান করি। যতটা ঝগড়া করি রিয়ার সাথে, জান্নাত আপুর পুরো নাম জানাতুল তাবাসসুম জান্নাত, আর সেই সাথে ছোট বোনের নাম রেখেছে ফারিয়া আফরিন রিয়া। আপুর সাথে আমার সম্পর্ক অনেক মিষ্টি। আপু আমার 4 বছরের বড়, আর রিয়া আর আমি সমবয়সী। তবে রিয়া আমার কিছুটা ছোট। আন্টি বিরিয়ানি নিয়ে পরিবেশন করে দিল, আমরা খেতে লাগলাম। তখন দেখি রিয়া আসলো, আমি ওর পেছনে লাগলাম। আন্টি সেই গল্পটা আর কখনো বলবেন? কোন গল্প আদনান? ওই যে আগের দিন বলেছিলেন যে আপনার একটা মেয়ে মেলা থেকে কুড়িয়ে পেয়েছিল কাকু, তাই বাসায় নিয়ে নিজের মেয়ের সাথে মানুষ করে। আপনার সে পালিত ছোট মেয়ের গল্প। আমার কথা শুনে আন্টি আর জান্নাত আপু হাসছে, তবে শব্দ করতে পারছে না। শব্দ করলেই রিয়া ব্লাস্ট করে দেবে। রেগে তো গিয়েছে, আমার দিকে চোখ পাকাচ্ছে। আমি তো একবার তাকিয়ে আর তাকাচ্ছি না। আম্মু, আমাকে তোমরা কুড়িয়ে পেয়েছিলে? রিয়া রে, তোর মুখখান দেখবার মতো হয়েছে। বলো আম্মু, আমাকে তোমরা কুড়িয়ে পেয়েছিলে? আমি তোমাদের মেয়ে না? তোমাদের একটা মাত্র মেয়ে। তুই কি এখনো বাচ্চা? আর আদনান, তুমি আমার একমাত্র বোনকে এভাবে কাঁদাচ্ছ কেন? তার মানে আমাকে কুড়িয়ে পেয়েছিল, আমি তোমাদের মেয়ে না? সরি আপু, আমার খেয়াল নেই রিয়া এখানে। রিয়ার মনটা খারাপ হয়ে গেছে, যখন তখন কেঁদে দিতে পারি। ওর অবস্থা দেখে জান্নাত আপু বলল, এই পাগলি বোন, তোকে কেন কুড়িয়ে পাবে? তুই আমার একমাত্র আদরের ছোট বোন। তাহলে হারামি ওসব কেন বললো? তুইও তো বিশ্বাস করে নিয়েছিস। যাক বাবা, রিয়া এবার খাওয়া শুরু করলো, আর আমার খাওয়া শেষ হয়ে গেছে। আন্টি ফাটাফাটি হয়েছে, আপনি একটা বিরিয়ানির দোকান দিন, আপনার পাওয়া ছোট মেয়েকে দিয়ে থালাবাটি পরিষ্কার করিয়ে দিতে পারতেন। ফাও কাজে একটা বাহিরের মেয়েকে বসিয়ে বসিয়ে না খাইয়ে দিয়ে কিছু কাজ করিয়ে নেওয়াটা বেটার হতো। মার ডালু নিকলোই হাসে। আন্টি গেলাম। ওই একটু দাঁড়া, একসাথে যাই। তোর খাওয়া শেষ হতে হতে কিয়ামত চলে আসবে। আমি চললাম। 2 মিনিট ওয়েট কর। আমি চেয়ার নিয়ে বসে পড়লাম। মিনিট 5 পর রিয়া বের হলো।
এবার চল। আমি আর রিয়া একসাথে কলেজে যেতে লাগলাম। একটা হেল্প করবি? কি বল? তোদের সাথে পরে রাইসা ওর সাথে আমাকে একটু সেটিং করে দিবি? তোর মতো লুচ্চারে কেউ ভালোবাসবে না। প্লিজ 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 প্লিজ। আচ্ছা বলবো নি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি কি ভাবো? তোর বিয়ের পর তোর বরকে বলবো তুই খুব ভালো মেয়ে, তুই আমাকে রাইসার সাথে সেটিং করিয়ে দে। তাহলে তোর জন্য আমি এইটুকু মিথ্যা কথা বলবো। কি আমি খারাপ মেয়ে? কে বলেছে? তুই যে বললি। কই কখন বলেছি? আমি দেব না, পারবো না। তুই ভালোবাসিস, তুই দিয়ে বল। বল না, তুই আমার বেস্ট ফ্রেন্ড, আমার জন্য এইটুকু করতে পারবি না? দিতে পারি এক শর্তে। তুই যা চাইবি তাই পাবি। বল না কি শর্ত? আমাকে প্রচুর আইসক্রিম আর ফুচকা খাওয়াতে হবে। তাই হবে, তুই একবার সেটিং করিয়ে দে। আচ্ছা আমি দেখছি। ধন্যবাদ দোস্ত। পাম দিস না, টাকা রেডি করে রাখ। আমি আর রিয়া এভাবে গল্প করতে করতে কলেজে পৌঁছে গেলাম। রাইসা হলো আমাদের ক্লাসের অনেক সুন্দরী, দেখলেই মনে শান্তি লাগে। কলেজ শেষ করে বাসায় আসছি। রিয়া আর আমি তখন রিয়াকে বললাম, কি হলো, কিছু হয়েছে? নাম্বার দিছে। দে দে, ওর নাম্বারটা দে। আগে খাওয়া তারপর সব। আরে আমি বললাম তো খাওয়াবো। আমিও তো বললাম দেব। ডিল ইজ ডিল। ঠিক আছে, বিকালে খাওয়াবো। আমি আর রিয়া বাসায় আসলাম। আমি ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে ঘুম দিলাম। বিকেল বেলাতে শান্তিতে ঘুমিয়ে আছি। তখন অনুভব করলাম কেউ আমার কানে সুরসুরি দিচ্ছে, আর অমনি দিলাম ঠাস করে একটা থাপ্পড়, তবে সেটা নিজের গালে। কত জোরে থাপ্পড় দিলাম! তাকিয়ে দেখি রিয়া বসে বসে দাঁত কেলিয়ে হাসছে। তোর হাসিটা প্রায় রানু মণ্ডলের মতো। তোরা জমজ নাকি? তোর হাসি তো হিরো আলমের মতো। সারা শুটকো পটল। এই সেমনি, আমাকে ডাকলি কিসের জন্য? রাইসার নাম্বার নিবি না? দে দে, নাম্বারটা দে। আগে আমাকে আইসক্রিম আর ফুচকা খাওয়া তারপর দেব। সত্যি তো? তোকে ছুঁয়ে বলছি সত্যি। আমি এক ঝাটকায় হাত সরিয়ে দিলাম। খবরদার, আমি এখনো বিয়ে করিনি। আমাকে ছুঁয়ে মিথ্যা বলিস না। মরে গেলে আমার বউ বিধবা হয়ে যাবে। বেশি ভাটনা বকে চুপ করে চল। আগে ফুচকা খাবো, তারপর আইসক্রিম, তারপরে রাইসার নাম্বার দেব। দাঁড়া, গুছিয়ে বের হচ্ছি। রিয়া বাহিরে চলে গেল। আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিলাম। আজকে আমার টাকাগুলো শ্রাদ্ধ দেবে, কিচ্ছু করার নেই, স্বামী বিদেশ। আমি গুছিয়ে বাহিরে আসলাম। বাসা দেখে কিছু দূরেই আছে বিশ্ববিখ্যাত ফুচকার দোকান। পেট ফুল করে খাবো কিন্তু। তোর যা পেট, পুরো গামলা ভরে দেওয়া যাবে। ঠিক আছে আমি গেলাম, তোকে খাওয়াতে হবে না। আরে রাখছিস কেন? মামা, এই মেয়েটা যত ফুচকা খেতে চাই দিন। তুই খাবি না? আমি মানুষ, গরুর খাবার খাই না, তুই খা। খেতে দিয়ে ইনসাল্ট করস? তোকে কেন ইনসাল্টিং করব? তুই খা রে বইন, খা। তোরা আছিস বলে মামাদের ব্যবসা এখনো আছে। আমি আর কথা না বলে সাইডে একটা চেয়ার নিয়ে বসলাম। ফোন নিয়ে গেম খেলি। প্রায় 20 মিনিট পর রিয়া বলল, খাওয়া শেষ? খাওয়া শেষ। হ্যাঁ, খুব টেস্ট ছিল। যা গিয়ে বিল পরিশোধ কর। আমি গিয়ে ফুচকাওয়ালার কাছে জিজ্ঞেস করলাম, মামা আপনার বিল কত? 250 টাকা মাত্র। কথা শুনে তো ছোট করে মিনি স্টক করলাম। বলেন কি মামা, এত টাকা? হ্যাঁ মামা, 5 প্লেট খেয়েছে। সত্যি, যার বউ হবে সে নির্ঘাত ফতুর হয়ে যাবে। আমি বিল দিয়ে আসলাম। ওই পেটু, এবার তো নাম্বার দে। আইসক্রিম? আইসক্রিম কই? তোর পেটে এখনো জায়গা আছে? হ্যাঁ, আইসক্রিম খাওয়ার মতো জায়গা আছে। নাম্বার দে, তারপর আইসক্রিম দেব। আগে আইসক্রিম। আমি জানি না দিলে দেবে না। আমরা এবার যাচ্ছি আইসক্রিম খেতে। হঠাৎ রাস্তায় দাঁড়িয়ে পড়লো। কি হয়েছে? 2টা কোক নিয়ে আয়। কে খাবে? আমি খাবো। পেটের ভেতর কেমন কেমন করে। করবেই তো, রাক্ষসের মতো খেলে তো পেটের ভেতর কত কিছু করবে। যা না, গিয়ে 2টা কোক নিয়ে আস। কোক তো রুলসে ছিল না। কেন? রুলস না থাকলে খাওয়ানো যাবে না? তোর এত থাকলে খাওয়ানো যাবে না? তোর এত উপকার করি আর একটা কোক খাওয়াতে পারবি না? এত কৃপণ তুই? যাচ্ছি, নিয়ে আসছি। গিয়ে 2টা নিয়ে আসলাম 60 টাকা দিয়ে। চল, এবার ভালোভাবে আইসক্রিম খেতে পারবো। আমি ভিখারি হয়ে যাব। আজকে কিন্তু ভ্যানিলা আইসক্রিম খাবো। আবারও 260 টাকা। শপে গিয়ে রিয়ার জন্য একটা ভ্যানিলা নিয়ে আসলাম। রিয়া আইসক্রিম দেখে, আইসক্রিম সাথে সাথে কোটা খুলে খেতে লাগলো। খাবি? না, তুই খা, খেয়ে দিয়ে আমাকে উদ্ধার কর। ওকে, নো প্রবলেম। বাচ্চাদের মতো করে আইসক্রিম খেতে শেষ করে দিল। খাওয়া শেষ, এবার তো নাম্বার দে। নাম্বার উঠা। 019908345। নাম্বারটা দেখে টাসকে খেয়ে গেলাম। এটা রাইসার নাম্বার? হ্যাঁ, রাইসাই তো। বিশ্বাস না হয় ফোন দিয়ে দেখ। কিন্তু এই নাম্বার তো আমাদের কলেজের বাথরুমে আছে। ইয়া বড় বড় করে লেখা। তোদের বাথরুমে আছে? সত্যি করে বল, কার নাম্বার? ফোন দে। আমি দেরি না করে ফোন দিলাম। রিং হওয়ার পর ফোন রিসিভ হলো। কে বলছেন? আমি তো মানুষ, আপনি কে?
তুমি কি রাইসা? হ্যাঁ, আমি রাইসা। তুমি কে বলছো? আমি আর দেরি না করে ফোন কেটে দিলাম। তার মানে আমার সব বন্ধুরা রাইসার সাথে সেটিং হয়ে গেছে। আমি রিয়ার দিকে তাকিয়ে দেখি রিয়া মিটমিট করে হাসছে। রাইসার নাম্বার তো সবার কাছে আছে। আছে তো, রাইসা সেঞ্চুরি করবে। তুই হয়তো 90-এর মধ্যে আছিস। তাহলে তুই জেনেও এমন কেন করলি? আসলে ফুচকা খেতে ইচ্ছে করছিল, আর বাসা থেকে ফুচকাওয়ালা টাকা দিচ্ছিল না। তাই বলে হাতের লক্ষ্মীকে পায়ে কিভাবে ঠেলি বলতো? দে, আমার টাকা ফেরত দিয়ে দে। টাকা কি গাছে ধরে যে চাইবি আর দিয়ে দেবো? তুই রাইসার নাম্বার চাইছিস, আমি দিয়েছি। তার বদলে আমাকে খাইয়েছিস, ম্যাটার ক্লিয়ার। আমি তোকে অভিশাপ দিলাম, তোর বর টাকলা হবে তোর বাপের মতো। তারপর 2 ম্যাগনেট এক জায়গায় বসবে, আর আমি তা থেকে কৃত্রিম বিদ্যুৎ উৎপাদন করে কোটিপতি হয়ে যাব। তখন তোর ধার শোধ হবে। শকুনের অভিশাপে গরু মরে না, আর আমার বর হবে রাজকুমার, দেখে নিস। তোর মতো হিরো আলম না যে ফু দিলে উড়ে যায়। আমার টাকা কিভাবে আদায় করে নিতে হয় তা আমি জানি। যা গিয়ে ভিক্ষা কর, তোর যে টাকা হবে। আমি রাগে গজগজ করতে করতে বাসায় আসলাম। এতগুলো টাকা আমার রসাতলে গেল। তখন রিয়াও আমার পিছু পিছু আসছে, আর আমারে নানানভাবে রাগান্বিত করার জন্য চেষ্টা করছে। কিরে, আর কারোর নাম্বার লাগলে বল। এই দেখ, একদম চুল পাকামো করবি না, এমনিতেই টাকাগুলো চলে গেল। আমি চুল পাকনামো করছি? তুই তো আসলে একটা বদমাশ ছেলে। আমি বদমাইশ তা তোর বাপের কি? আর আমার থেকে বড় বদমাইশ ছিল তোর বাপ, আর তুই তার মেয়ে। দেখ, আব্বুকে নিয়ে উল্টাপাল্টা কিছু বললে এমন জায়গায় কিক মারমু যে তোর ভবিষ্যৎ একদম অন্ধকার হয়ে যাবে। হ্যাঁ, তোর বাপ তো মহান ব্যক্তি, হাফ গান্ধীজি। হাফ গান্ধীজি মানে কি? হ্যাঁ, গান্ধীজির মাথা ফাঁকা, আর তোর বাপের মাথায় তো কিছু আছে, তাই হাফ গান্ধীজি। তবে অভিশাপ দিলাম, যা আছে সব পড়ে যাবে। আর ওই রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় নারকেল, বেল সব তোর বাপের মাথায় এসে পড়বে। বলার সাথে সাথে রিয়া রাস্তায় পাশে পড়ে থাকা একটা চেলাকাঠ তুলে নিয়ে এসে আমার দিকে আমফান ঝড়ের বেগে ছুটে আসলো। আমি সংকেত বুঝতে পেরে বিসমিল্লাহ বলে ছুট দিলাম, এক দৌড় সোজা বাসা পর্যন্ত। সাংঘাতিক ব্যাপার হলো, রিয়াও আমাকে তাড়িয়ে আমার বাসা পর্যন্ত নিয়ে আসছে। বাসার সাইডে এসে লাঠিটা ফেলে দিল, আর কিছু বাংলার ব্যাকরণ বলে বাসায় যেতে লাগলো। তখন আম্মু রিয়াকে দেখতে পেয়ে ভেতরে ডাকলো। আমার পিছু পিছু রিয়াও ভেতরে আসলো। আমি গিয়ে ফ্রিজ থেকে একটা জলের বোতল বের করে খেতে লাগলাম। তখন রিয়া আম্মুর পাশে গিয়ে বলল, আন্টি, আপনার সাথে একটা জরুরি কথা বলতে আসলাম। কি কথা রিয়া? আন্টি, আপনার ছেলে নষ্ট হয়ে গেছে। যত সব আকাম গোগাম করছে, আটকান আপনার ছেলেকে। আম্মু একদম মিশা কথা করছে ওই মাইয়া, ওরে দূর করে বাসা থেকে বের করে দাও। তুই চুপ থাক। রিয়া কি করেছে বলো? জানেন, আপনার ছেলে আজকে আমাকে বললো, এই রিয়া, রাইসার নাম্বারটা একটু জোগাড় করে দে। রাইসাটা কে? আমাদের কলেজের সবচেয়ে নষ্ট খারাপ একটা মেয়ে, জানেন আন্টি? ওই মেয়ে একসাথে 10-15টা প্রেম করে, আর তাদের সর্বশান্তা করে তারপর তাকে ছেড়ে দেয়। তখন আমি আপনার ছেলেকে বললাম, ওই মেয়ে ভালো না, তোর বাবা মা পছন্দ করে দেবে, তার সাথেই বিয়ে কর। তখন আপনার ছেলে বলল, তুই যা খেতে চাইবি তাই তোকে খাওয়াবো, শুধু রাইসাকে আমার করে দে। আমি দিতে চাইনি। তখন ও আমাকে বিভিন্ন ধরনের লোভ দেখায় আন্টি। আমি তো ভালো মেয়ে, তাই আপনার সাথে বললাম, আপনার ছেলেকে আটকান, তা না হলে আপনাদের মান সম্মান সব শেষ করে দেবে। আপনাদের পরিবার থেকে কেউ খারাপ হোক, সেটা আমি চাই না। সর্বনাশ, এই মেয়ে যা মিথ্যা কথা বলে, তাদের তো এই মেয়ে অস্কার পাবে। আম্মু আমাকে আজকে মেরে ফেলবে। এত সুন্দর করে আম্মুর কান ভাঙানি দিছে রে আল্লাহ। আচ্ছা আন্টি, আমি যাই তাহলে। আসসালামু আলাইকুম। আদনান, আমি গেলাম, বাই। রিয়া আগুনে ঘি ঢেলে দিয়ে চলে গেছে। এবার আমার উপর কার্প জারি ধার্য করা হবে। ছি ছি ছি, তুই আমাদের বাড়ির ছেলে হয়ে এসব অপকর্ম করে বেড়াচ্ছিস। ভাগ্যিস মেয়েটা আমাকে বললো, তা না হলে আমি তো জানতেই পারতাম না যে আমার ছেলে গোল্লায় যাচ্ছে। আমার ভাবতে অবাক লাগছে, তুই আজে বাজে মেয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিস। রিয়াকে দেখে শিখতে পারিস না ভদ্র কাকে বলে? ওর মতো নম্র ভদ্র হয়ে থাকতে পারিস না? আম্মু আমাকে বিশ্বাস করো, ওসব কিছু না, সব বানিয়ে বানিয়ে বলেছে। তোর উপর থেকে বিশ্বাস উঠে যাচ্ছে। তুই যা কাজ কাম করছিস। শোন আদনান, তোকে শেষবারের মতো সতর্ক করছি, আর যদি কখনো শুনি তুই উল্টাপাল্টা কোনো কিছু করেছিস, তাহলে আমি তোকে বাসা থেকে বের করে দেবো। আম্মু, আমি তোমার ছেলে। দুষ্টু বলদের থেকে শূন্য গোয়াল অনেক ভালো। আম্মু, তুমি একটা বাহিরের মেয়ের কথা শুনে নিজের ছেলেকে বলদ বলতে পারলে? ডায়লগ বন্ধ করে যা গিয়ে পড়তে বস।
আমিও নিজের রুমে চলে আসলাম। কাকুর মেয়ে, আমার সুযোগ আসুক, তখন কিভাবে সুযোগের সৎ ব্যবহার করতে হয় শিখিয়ে দেব। আমাকে বকা খাওয়ানোর মজা হাড়ে হাড়ে বুঝিয়ে দেব। আমি জিন্স প্যান্ট রেখে একটা লুঙ্গি পরে খাটে এসে বসলাম। তখন টুং করে একটা মেসেজ আসলো। তখন ফোনটা নিয়ে দেখি ওদল কুতকুতের বাচ্চা মেসেজ দিছে। কিরে কেমন দিলাম? আমার আব্বুকে উল্টাপাল্টা কথা বলা। শালা হোদল কুতকুতের বাচ্চা, আমার সময় আসুক। মনে রাখিস, এক মাঘে শীত যায় না। তুই আমার উষ্টা করিস হত ছাড়া। আমি রাগে রাগে ফোনটা বন্ধ করে রাখলাম, তা না হলে আমাকে নিয়ে নানান ভাবে টিজ করত। আমার একবার সুযোগ আসুক, কি আর করার। রিয়ার উপর কিভাবে প্রতিশোধ নেব তাই ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার গলায় একটা মালার মতো। ভালো করে খেয়াল করে দেখি আমার গলায় এটা মালা না, আমার লুঙ্গি। তাড়াতাড়ি ঠিক করে নিয়ে ফ্রেশ হয়ে বাহিরে চলে আসলাম। আম্মু খেতে দাও। বসো দিচ্ছি। আম্মু খাবার দিল। আমি খেয়ে দিয়ে কলেজে যেতে লাগলাম। রিয়াকে ডাকতে রিয়ার বাসায়। কেমন আছেন আপু? রিয়া কই, কলেজ যাবে না? রিয়া আর কলেজ, তাও আবার আজকে? কেন, কি হয়েছে? ওর পেটের একটু প্রবলেম দেখা দিয়েছে। হা হা হা, আমার তো মনে মনে ঈদ হচ্ছে। সকাল থেকে অন্তত কম করে 15 থেকে 20 বার হয়ে সারা। ইস, যদি রুমে থাকতাম তাহলে গলা থেকে লুঙ্গি নিয়ে লুঙ্গি ড্যান্স দিতাম। থাকবে, বাসায় গিয়ে দেব। তখন দেখি রিয়া পেটে হাত দিয়ে আস্তে আস্তে বাহিরে আসলো। চেহারা খান দেখাবার মতো হয়েছে। রিয়া এখন কি অবস্থা? আপু আর মনে হয় বাঁচবো না, খুব ক্লান্ত হয়ে গেছি। একটু বিশ্রাম নিয়ে নাও, ওষুধের অ্যাকশন কাজ করলে কমে যাবে। আমি চাই আমিও একটু আগুনে ঘি দেই। হবেই তো, এটাই তো স্বাভাবিক। আমার কথা শুনলে কি আর হলো? আর আমি যদি বুঝতে পারতাম এটা করবে, তাহলে আর দিতাম না টাকা। কিসের টাকা? কেন, রিয়া কিছু বলে নাই? কই কি হয়েছে আমাকে খুলে তো বলো। হয়েছে কি আন্টি, আমি গতকাল আমাদের বন্ধু লাইব্রেরিতে বসে বসে বই পড়ছি। তখন রিয়া আসলো, এসে আমার পাশে বসলো। এসে বলল, আদনান আমাকে কিছু টাকা দিবি? আমি বললাম, টাকা কি করবি? তখন রিয়া বলল, ও একটা উপন্যাস কিনবে, যখন বই কিনবে তাই আমি দ্বিধা না করে 300 টাকা দিলাম। দিয়ে বই পড়া মনোযোগ দিলাম। পড়া শেষে দেখি রিয়া লাইব্রেরিতে নেই। আমি খুঁজতে লাগলাম। খুঁজতে খুঁজতে গিয়ে দেখি রিয়া ফুচকার দোকানে। ফুচকা? কি ফুচকার দোকানে? ওখানে কি করছে? হয়েছে কি আন্টি, রিয়া ফুচকার দোকানে বসে বসে ফুচকা খাচ্ছিল। আমি গিয়ে দেখি খাওয়া শেষ। আমাকে বলে খাবি, তারপর বিল পরিশোধ করে চলে যাচ্ছে। তখন মামার কাছে জিজ্ঞেস করে জানতে পারি রিয়া 1 প্লেট না, 2 প্লেট না, পুরো 6 প্লেট ফুচকা খেয়েছে। এত ফুচকা খেতে তো পেটের জায়গা থাকবে না। রিয়া তোমাকে কতবার বলেছে ফুচকা খাবে না, তাও তুমি ধোকা দিয়ে টাকা নিয়ে এত বলো। আম্মু ওই স্যামরা মিথ্যা কথা বলছে। হ্যাঁ আপনার মিথ্যে বলেছে আর তুমি সত্যি বলেছো। তাহলে তোমার পেটের সমস্যা কিসের জন্য? তুমি এত মিথ্যে কথা কেন বলো? আপনাদের থেকেও তো শিখতে পারো। কিন্তু রিয়া কথা না বলে সোজা চলে গেল প্রকৃতির ডাকে। আমার টাকা দিয়ে খেয়েছে, অভিশাপ তো লেগে গেছে। খাও ফুচকা খাও, আকাশ ভরা তারা, রিয়ার অবস্থা সারা। রিয়া তো ফুচকা খায় কেন? ওরে ফুচকাওয়ালার সাথে বিয়ে দিয়ে দিন। আচ্ছা চলো আমি কলেজে যাব। চলুন আপু। আমি আর জান্নাত আপু একসাথে কলেজ যেতে লাগলাম। জান্নাত আপুর সাথে আমার অনেক গভীর বন্ধুত্ব। আপু আমাকে খুব বিশ্বাস স্নেহ করেন, তেমনি আমিও আপুকে খুব সম্মান আর বিশ্বাস করি। আচ্ছা আদনান, রিয়া কি সত্যি 6 প্লেট ফুচকা খেয়েছে? না আপু, 5 প্লেট ফুচকা আর একটা আইসক্রিম ভ্যানিলা। তা তুমি এত কিছু কেন খাওয়ালে? আসলে আপু সত্যি ঘটনা বললাম। সত্যিই তোমরা দুজন কখনোই শুধরাবে না। তবে রিয়ার অবস্থা সত্যি দেখবার মতো, কেঁদে ফেলছে। আমাকেও কালকে নাজেহাল করে দিছে। আমরা গল্প করতে করতে কলেজে চলে আসলাম। কলেজে গিয়ে নিজের ক্লাসে বসলাম। মোটামুটি ভালোভাবে কলেজ শেষ করলাম। এবার বাসায় যাচ্ছি। তখন দেখি রাস্তায় জান্নাত আপু দাঁড়িয়ে আছে। আদনান চলো বাসায় যাই একসাথে। চলুন। আপু আর আমি দুজন একসাথে গল্প করতে করতে বাসায় যাচ্ছি। আমাদের বাসায় চলে এসেছে। আমি বাসায় চলে আসলাম। ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে হালকা বিশ্রাম নিলাম। রিয়া তো অসুস্থ ছিল। যাই গিয়ে দেখে আসি তার ডাউনলোডের ঝামেলা কমলো কিনা। বাসা থেকে বের হয়ে সোজা রিয়াদের বাসায় গেলাম। আন্টির কাছ থেকে শুনলাম রিয়া উপরে আছে। আমি সোজা উপরে গেলাম। আন্টি আমাকে খুব বিশ্বাস করেন, নিজের ছেলে মনে করেন আমাকে। সেই জন্য তার বাসায়ও আমি নিজের বাসা মনে করে চলি, আর সেই বিশ্বাস ধরে রাখবার চেষ্টা করি। রিয়ার রুমে গিয়ে দেখি বেচারা খাটের উপর চিত হয়ে বসে আছে। মুখখানা দেখবার মতো হয়েছে। যাই একটু রাগিয়ে দেই।
আমি গিয়ে রিয়ার সামনে নাগিন ড্যান্স, লুঙ্গি ড্যান্স, বাংলা ড্যান্স দিতে লাগলাম। ও বলে বলে আমার টাকা মেরে দিয়েছিস শখ করে। এখন কেমন লাগছে? তা তোর ডাউনলোড বন্ধ হয়ে গেছে নাকি? মজা করছিস? তোর যখন হবে তখন বুঝবি, আর আমিও মজা করব। আচ্ছা চল, আজকে তোকে ফুচকা খাওয়াবো। এই চল ফুচকা খেতে আসি। হাতি হাবড়ে পড়লে ব্যাঙেও চাটি মারে। হাতি তবে বাচ্চা, সমান বাচ্চা হাতি। তো কি যেন বলছিলি? আমার সাইজটা করবি? কর, আমার আম্মুর কাছে নালিশ কর। আমাকে হেব্বি ক্যালারি দিছে। তোর ব্যবস্থা আমি নেব। আমার অসহায়ত্বের সুযোগ নিয়েছিস? তা গোসল করেছিস তো? তার বাচ্চা দূর হ। আমি মরছি নিজের জ্বালায়, আর এখানে এসে চুল পাকনামো করছে। আমার সাথে পাঙ্গা নিবি তো এটাই হবে। তুই যাবি এখান থেকে? তোর পাশে বেশিক্ষণ থাকলে আমার গোসল করতে হবে। আমি যাচ্ছি বলেই দৌড় দিলাম। রুমের বাহিরে এসে দেখি জান্নাত আপু। ওর পেছনে আর লেবো না, ও এমনিতেই আত্মরা হয়ে গেছে। ওষুধ খাইছে আর এখন তো বেশ ভালো। সকাল থেকে যা হয়েছে 2-1 দিন এমনিতেই অসুস্থ হয়ে যাবে। 5 প্লেট ফুচকা খেতে আর কি হবে, গরুর মতো খেয়েছে। তো কই যাও এখন? বাসায় যাব। আমি বাসায় আসলাম। এসে খানিকক্ষণ আব্বু আম্মুর সাথে গল্প করলাম। তখন দেখি আন্টি আসলো আমাদের বাসায়। কি ব্যাপার ভাবি, হঠাৎ সন্ধ্যাবেলাতে? আপনাদের নিমন্ত্রণ করতে আসছি। কখন আর কিসের জন্য? আসলে জান্নাতের আব্বুর প্রমোশন হয়েছে, তাই বাসায় ছোট্ট করে একটা পার্টি দিয়েছি। আর কি একটা গুড নিউজ আছে, তাই ভাবলাম আমাদের আনন্দে আপনাদের ইনভাইট দেই, তাহলে আরো মজা হবে। হ্যাঁ, খুব ভালো তো। চলো তাহলে। ঠিক আছে, চলুন। আমি, আব্বু আম্মু সবাই গেলাম রিয়াদের বাসায়। এটা স্বাভাবিক একটা বিষয়, কারণ বাসায় কোনো অনুষ্ঠান হলে দুই পরিবার একসাথে মজা করা হয়। আমরা রিয়াদের বাসায় গেলাম। তখন জান্নাত বলল, সবাই উপরে এসো, সবকিছু উপরে। আমরা সবাই উপরে গেলাম। গিয়ে দেখি আঙ্কেল আর রিয়া ছাদ পরিষ্কার করছে। আঙ্কেল, আপনার এত বড় বাসা থাকতে ছাদে কিসের জন্য? আহা আদনান, তুমি বোঝো না, রুমের মধ্যে মাত্র 60% অক্সিজেন থাকে আর ছাদে থাকে 80%। সেজন্য ছাদে থাকা ভালো। আঙ্কেল, আইসিইউতে কিন্তু 100% অক্সিজেন থাকে। কথাটা বলার সাথে সাথে সবাই আমার দিকে তাকিয়ে পড়লো। আর রিয়া তো দৌড়ে এসে আমাকে মারতে যাচ্ছিল। তাড়াতাড়ি জান্নাত আটকে দিল। তোরে কিন্তু মেরে ছাদ থেকে ফেলে দিব। কি হচ্ছে রিয়া? জানো আপু, এই ছেলে আমাকে উল্টাপাল্টা কথা বলে, তোমার টাকা নিয়ে নানান মন্তব্য করে। আঙ্কেল, রিয়া মিথ্যা কথা বলছে। আমি আপনাকে এত সম্মান করি আর আপনার নামে এসব মন্তব্য? ইম্পসিবল। আপনাকে আমি আমার বাবার মতো সম্মান করি। এই, একদম মিথ্যা কথা বলবি না। তুই বলিস নাই আব্বু নারকেল গাছের তলা দিয়ে যাওয়ার সময় আব্বুর মাথায় নারকেল পড়বে? আরে বোকা, আমি বলেছিলাম এই রাস্তায় থাকা নারকেলগুলো ফেলে দিতে হবে। তা না হলে আঙ্কেল সকালে মর্নিং ওয়াক করবার সময় যদি তার মাথায় নারকেল পড়ে। আমি আপনার ভালো করতে চাইছি, ঠিক আছে? আমি আর আপনার কোনো সাহায্য করব না। যদি আপনার মেয়ে রাগ হয়। না না, তুমি তোমার কাজ করে যাবে, তাতে যে যাই বলে বলুক, কিছু মনে করবে না। মনে রাখবে, তুমি উপরে উঠতে যাবে, তখনই কিছু মানুষ তোমাকে টেনে নিচে নামাবে। আপু, ও আমাকে ঠাকুর মেয়ে বলে কেন? আঙ্কেল, আমি কোনোদিনই এসব বলি নাই। আপনি তো আমার কাছে কত গুরুজন। আপনার মতো নিষ্ঠাবান ব্যক্তিকে ছি 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 ছি, আমি কিভাবে ওসব বলবো? বাদ দাও, আব্বুরা কখনোই শুধরাবে না। খেতে দাও। এ আবুল, বেশি খাবি না যেন। এই টাকুর মেয়ে তোর মতো রাক্ষসে না। সর্বনাশ, মুখ ফসকে কি বললাম? আঙ্কেল আমার দিকে ফ্যাল ফ্যাল করে দেখছে। হা হা হা। আঙ্কেল, আসলে মুখ ফসকে কি হয়ে গেছে বুঝতে পারিনি। আব্বু, এদিকে এসো। আমরা সবাই ছাদে বসে খেতে লাগলাম। তখন আঙ্কেল বলল, খুব তাড়াতাড়ি অনেক বড় করে একটা অনুষ্ঠান হবে আমার বাসায়। কিসের অনুষ্ঠান? আমার বড় মেয়ের বিয়ে, আমার অফিসের বসের ছেলের সাথে। কংগ্রেচুলেশনস জান্নাত আপু। সবাই খুব মজা করছে, কিন্তু জান্নাত আপুর মুখ শুকিয়ে গেছে। হয়তো বাবা মাকে ছেড়ে যেতে হবে সেই জন্য। রিয়া তো আনন্দে জান্নাত আপুর গলা জড়িয়ে ধরলো। আরো একটা গুড নিউজ আসছে, কালকে আমার বস আসছে জান্নাতকে দেখতে, সেজন্য আজকের এই পার্টি। আদনান, তুমি সবকিছু দেখো ভালো করে, তোমার উপর কিন্তু দায়িত্ব থাকবে। আমার ছেলের দায়িত্ব কিন্তু তোমার। কিছু চিন্তা করেন না, আমি সবকিছু সামনে নেব। আমরা খাওয়া দাওয়া শেষ করে বাসায় আসতে যাব। আব্বু আম্মু আগে চলে এসেছে। তখন জান্নাত আপু আমাকে বসতে বলল। সবাই ছাদে থেকে চলে গেছে। আপু, কিছু বলবেন কি? বলার তো অনেক কিছুই আছে, কিন্তু কিভাবে বলবো বুঝতে পারছি না। কি বলবেন বলুন আপু, আপনি নির্ভয় বলুন। তখন রিয়া আবার ছাদে আসলো। আপু, নিচে চলো। আর এই স্যামরাত যা, বাসায় যা, রাত হয়ে গেছে। এই তোর বাসায় থাকতে আমার বয়ে গেছে।
বাসা তো নয় কবুতরের খোপ। দেখ, তোর সাথে ঝগড়া করতে চাইছি না। আচ্ছা, তোর মতো পেঁচার সাথে আবার ঝগড়া? দেখ, রেগে যাচ্ছি কিন্তু। এই সর বাসায় যাব। এই বলে রিয়াকে ইচ্ছে করে ঠেলা দিয়ে বাসার দিকে আসলাম। এসে রুমে বসে আছি। রিয়ার জন্য জান্নাত আপুর কথা শুনতে পারি নাই, সেজন্য আপুকে টেক্সট করলাম। আপু কি কথা এবার বলুন। সরাসরি বলবো, ফোন এবার টেক্সট করে বলা সম্ভব নয়। গুরুত্বপূর্ণ কিছু কথা কি? হ্যাঁ, অনেক গুরুত্বপূর্ণ কথা। ঠিক আছে। এই বলে আমি ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে ফ্রেশ হয়ে বাহিরে এসে জানতে পারলাম পাত্রপক্ষ 2 সপ্তাহ পর আসবে। আঙ্কেলের বস ব্যবসার জন্য মালয়েশিয়া গেছে। আমি রিয়াদের বাসায় গেলাম। তখন জান্নাত আপু এসে আমার পাশে বসলো। আপু কি কথা? কিছু না, পরে বলবো, এখন শুনতে হবে না। ঠিক আছে। যাও, গুছিয়ে সুরিয়া, কলেজ যাবে। আমি বাসায় এসে গুছিয়ে কলেজে যাব। রাস্তায় এসে দেখি রিয়াও কলেজে যাচ্ছে। ওই টাকুর মেয়ে, তুই কলেজ কেন যাচ্ছিস? কাল রাতের বাসনগুলো তো পরিষ্কার করতে পারিস। তুই গিয়ে পরিষ্কার করে দে। বেশি তেরাঘেরা করিস না, না হলে আঙ্কেলকে বলে তোরও কিন্তু উইকেট ফেলে দিব জান্নাত আপুর সাথে। জানিস, আপুর বিয়ে হয়ে গেলে একা হয়ে যাব। আপুকে ছাড়া থাকতে কষ্ট হবে। এক কাজ করলে আপুর সাথে থাকতে পারিস। কি কাজ? শুনেছি তোর হবু দুলা ভাই বেশ ধনী, তুই ওদের বাসায় থালা বাসন পরিষ্কার করতে পারিস। তাহলে আপুর সাথে থাকতে পারতিস। আর ওখান থেকে কোনো তোর কোয়ালিটি দারোয়ান বা ড্রাইভারকে বিয়ে করে হ্যাপি ফ্যামিলি, আর বাসায় এসে মাঝে মধ্যে আমাদের থালা বাসন পরিষ্কার করে দিবি। সবসময় মজা করিস। জানিস কত বছর পর কালকে রান্না করেছি, এটা ভেবে যে আপুর বিয়ে হয়ে গেলে কিভাবে থাকবো, আর তুই মজা ভেবে উড়িয়ে দিচ্ছিস। এই শোন, প্রথম কষ্ট হবে, কিন্তু দেখ প্রত্যেকটা মেয়েকে তার বাসা থেকে ছেড়ে চলে যেতে হয়। কোথায় তার শ্বশুর বাড়ি, সেখানে কাউকে চেনে না, কিন্তু তারাই সব থেকে আপন হয়। আপন মানুষকে ছেড়ে থাকতে হয়, এটাই তো নিয়তি। তো মন খারাপ করে কি কোনো লাভ আছে? আপুর বিয়ে হলে আপু অন্যের বউ হয়ে যাবে। এই তোর আপু তো হারিয়ে যাচ্ছে না, বিয়ে হয়ে যাচ্ছে তো কি হয়েছে? যখন ইচ্ছা কথা বলতে পারছিস, যখন ইচ্ছে দেখতে পারছিস, কষ্ট না পেয়ে এনজয় কর। ঠিক বলেছিস। তাহলে একটা ভালো মেয়ে খুঁজে দে, একটু প্রেম করি। পারলে খুঁজে নে। তোর মতো ইঁদুরকে কে ভালোবাসবে? এভাবে গল্প করতে করতে কলেজে যাচ্ছি। তখন কলেজের গেটের কাছে দেখি শাহিন দাঁড়িয়ে আছে। শাহিন মেয়েখোর একটা ছেলে, মেয়েদের নিয়ে খেলা করে। আমাদের আসতে দেখে শাহিন এগিয়ে আসলো। রিয়া, আমাকে আর কত ঘোরাবে? আমার যত ইচ্ছে আছে। আমি সারা জীবন তোমার পিছু পড়ে থাকবো? তাই নাকি? কিন্তু এখন যে আমার সামনে আছো। তখন শাহিন একটা গোলাপ হাতে নিয়ে রিয়ার সামনে প্রেম নিবেদন করলো। রিয়া একটা হাসি দিয়ে চলে গেল। এই ঘটনাটি দেখে আমার রক্ত গরম হয়ে গেছে। আমার বেস্ট ফ্রেন্ড রিলেশন করবে, তাও এমন একটা বাজে ছেলের সাথে? আমি তা হতে দেব না। আমি গিয়ে রিয়ার পাশে দাঁড়ালাম। এই, ওই ছেলেকে তুই কিছু বললি না কেন? কেন, কি বলবো? আর এই 2-1 বার প্রপোজ করুক, তখন হ্যাঁ বলে দিব। তুই ওর সাথে রিলেশন করবি? হ্যাঁ, ছেলেটা খারাপ কিসে? কত স্মার্ট, কত সুন্দর করে প্রপোজ করলো, দেখলি না? রিয়া, ও একটা খারাপ ছেলে। ও অনেক মেয়েদের সাথেই প্রেম করে, তারপর তাদের সাথে ফিজিক্যাল রিলেশন করে, তারপর তাদের ছেড়ে দেয়। চুপ, ওর নামে একটা বাজে কথা বলবি না। আমি ওই ছেলের সাথে প্রেম করব। ওই ছেলের সাথে আর যেন কথা বলতে না দেখি, তাহলে আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না। কথাটা মাথায় রাখিস। বলেই হন করে কলেজে চলে আসলাম। কি অবস্থা দেখে এমন একটা ছেলে পছন্দ করলো রিয়া। কলেজ শেষ করে বন্ধুদের সাথে বাসায় যাচ্ছি, তখন দেখি শাহিনের সাথে কথা বলতে বলতে বাসায় যাচ্ছে। প্রচুর রাগ হলো। আমি নিষেধ করা সত্ত্বেও শাহিনের সাথে কথা বলছে। আমি সোজা ওদের সামনে গেলাম। এই রিয়া, তোকে বলেছি না ওর সাথে যেন না দেখি, তা তুই আবার ওর সাথে কথা বলছিস? এই, ও আমার সাথে কথা বলছে, তাতে তোর এত চুলকায় কেন? এই, আমি তোর সাথে কথা বলছি না, তুই মাঝখান থেকে কথা বলিস কেন? এই রিয়া, চল বাসায় চল। তুই যা, আমি একটু পরে আসছি। না, এখনই চল আমার সাথে। আর এই ছেলের সাথে যেন না দেখি। বললাম তো তুই যা, আমি পরে আসছি। ঠিক আছে, তাহলে এই ছেলেকে চলে যেতে বল, আর এর সাথে আর কখনো যেন কথা বলতে না দেখি। কিন্তু রিয়া আমার কথার উল্টোটাই করলো। ও শাহিনের হাত ধরলো। আই লাভ ইউ শাহিন। আমার সহ্য হলো না, ঠাস করে কষিয়ে রিয়ার গালে একটা থাপ্পড় দিলাম। শাহিন আমার দিকে এগিয়ে আসলো, আমার পেছনে আমার বন্ধুদের দেখে পিছিয়ে গেল। রিয়াও কিছু বলতে পারছে না। আমি ওর হাত ধরে টেনে বাসার দিকে নিয়ে আসলাম। ওর বাসা পর্যন্ত নিয়ে গেলাম। বাসায় মুখে রেখে বললাম, যা বাসায় যা। আমি আমার বাসায় এসে ফ্রেশ হয়ে গোসল করে খেয়ে দিয়ে রুমে বসে আছি। রিয়াকে থাপ্পড় দিলাম। যাই হোক,
ভুল করলে তো দিতেই হবে, সরি বলতে হবে। আবার সরি না বললে তো আমাকে ঝাঁঝাই করে দেবে, তা না হলে আমার পকেট ফাঁকা করে দেবে। বিকেলে বাসার বাইরে আসলাম, কিছু ভালো লাগে না, যাই গে রিয়া।